আমাদের বাঙালি লোকজন বামপন্থা ডানপন্থা এসব নিয়ে প্রচুর কথা বলে, কিন্তু প্র্যাকটিক্যালি স্পিকিং আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে অধিকাংশ বাঙালি, সে বামপন্থী হোক আর দক্ষিণপন্থী হোক, এইগুলোর ইতিহাস কি, কোত্থেকে এসছে, এগুলোর সংজ্ঞা কি, কারা বামপন্থী কারা দক্ষিণপন্থী, সেগুলোই ঠিকঠাক করে বোঝে না। তো লেট মি স্টার্ট রাইট। এই লেফটিস্ট এবং রাইটিস্ট কথাটার উত্থান হচ্ছে ফ্রান্সে। ফ্রান্সে যখন অ্যাসেম্বলি চালু হয়, মনার্কিও তখন চালু আছে, তো যারা রাজতন্ত্রের সমর্থনে থাকতো তারা ফ্রান্সের অ্যাসেম্বলিতে স্পিকারের ডান দিকে বসতো। যারা ট্র্যাডিশনালিস্ট, অর্থাৎ যারা চাইতো যে পাওয়ার স্ট্রাকচারটা, রিপিট, যে মানুষের পাওয়ার স্ট্রাকচারের প্রতি একটা শ্রদ্ধা থাকা উচিত, যে পাওয়ার স্ট্রাকচারটা উপর বেস করে সোসাইটি চলছে সেটাকেই ঠিকঠাক করে সেটাকে আরও ভালো করতে হবে, এইটাতে যারা বিশ্বাস করতো তাদেরকে বলে দক্ষিণপন্থী। অর্থাৎ দক্ষিণপন্থীর সাবেক সংজ্ঞা হলো একটা এক্সিস্টিং পাওয়ার স্ট্রাকচার আছে এবং সেই পাওয়ার স্ট্রাকচারের মধ্যেই তোমাকে প্রবলেমটাকে সলভ করতে হবে। যে গিভেন প্রবলেমটা আছে, তুমি তাতে পাওয়ার স্ট্রাকচারটাকে আরেকটু বেটার করতে পারো, পাওয়ার স্ট্রাকচারের মধ্যে তুমি রিফর্ম করতে পারো, কিন্তু পাওয়ার স্ট্রাকচারটা সরাবে না। সেটা হচ্ছে দক্ষিণপন্থার মেজর ডেফিনেশন। আর বামপন্থী বলতে যেটা বলতো, যারা তখন ফ্রান্সে স্পিকারের লেফটে বসছে, তারা চাইতো প্রগ্রেসিভ। তারা চাইতো না, তারা বলছে না পাওয়ার স্ট্রাকচারের মধ্যেই গন্ডগোল আছে, এই পাওয়ার স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে হবে, এবং এই পাওয়ার স্ট্রাকচারটাকে যদি চেঞ্জ না করা যায় তাহলে কিন্তু প্রগ্রেস হবে না। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো, একই সময় আমরা যদি 18th সেঞ্চুরি ফ্রান্সকে দেখি, 18th সেঞ্চুরির আমেরিকাকে দেখি, 19th সেঞ্চুরির আমেরিকাকে দেখি, সব জায়গায় আমরা কিন্তু দেখব যে সেখানে একটি পার্টি ছিল রক্ষণশীল এবং একটি পার্টি ছিল প্রগ্রেসিভ। যেমন ইংল্যান্ডে রক্ষণশীল অর্থাৎ রাজতন্ত্রের সমর্থনে ছিল টোরিজরা, তারা রক্ষণশীল, এবং যারা প্রগ্রেসিভ তাদেরকে বলা হতো উইগ। এবার দেখা যাবে যে কিন্তু একটা খুব ভালো জিনিস ছিল এবং ইকুইভ্যালেন্ট, আমেরিকাতে ইকুইভ্যালেন্ট হচ্ছে বেসিক্যালি ফেডারেলিস্ট পার্টি, যেটা প্রথম স্টার্ট হয়, ফেডারেলিস্ট পার্টি যারা ফেডারেশনের পক্ষে। আমেরিকায় পলিটিক্সটা একটু প্রথম থেকে একটু অন্যরকম, কিন্তু ফেডারেলিস্টদের মোটামুটি বলা যায় যে কিছুটা রক্ষণশীল, এবং তার এগেনস্টে ছিল ডেমোক্র্যাট রিপাবলিকান কোয়ালিশন। তারপর 1854-এ গিয়ে অ্যাকচুয়ালি আমেরিকায় খুব ক্লিয়ারলি বামপন্থা এবং দক্ষিণপন্থার ইয়েটা চলে আসে। বর্তমানে যারা বামপন্থী পার্টি আমেরিকায়, অর্থাৎ ডেমোক্র্যাটরা তখন ছিল হচ্ছে দক্ষিণপন্থী পার্টি। আর আজকে যারা আমেরিকাতে দক্ষিণপন্থী অর্থাৎ রিপাবলিকান, 1854-এ যখন আব্রাহাম লিঙ্কন এই পার্টিটা রিপাবলিকান পার্টি তৈরি করছেন, দে আর দ্য প্রগ্রেসিভ, কারণ তারা তখন দাসপ্রথার উচ্ছেদ চাইছে, আর ডেমোক্র্যাটরা কিন্তু দাসপ্রথার উচ্ছেদের বিরুদ্ধে। ভাবুন, আজকে যারা প্রগ্রেসিভ, অর্থাৎ এই যে জোহরান মামদানি যিনি জিতে গেলেন, যিনি ডেমোক্র্যাট অর্থাৎ লেফটিস্ট টিকিটে জিতলেন, তার পূর্বপুরুষরা, মানে তার পার্টির পূর্বসূরীরা একসময় দাসপ্রথার সমর্থক ছিল। আর তিনি যাদেরকে হারাচ্ছেন, সেই রিপাবলিকান পার্টির লোকজন, ট্রাম্পের লোকজন, তারা কিন্তু ছিল একটা সময় প্রগ্রেসিভ। সময়ের সাথে সাথে সেটা পরিবর্তন হয়, ভারতেও পরিবর্তন হয়। যেমন ভারতে কংগ্রেস একসময় ছিল রাইট উইং, আজকে যেমন রাহুল গান্ধী হয়ে গেছেন বামপন্থী। কংগ্রেস পার্টিটা ওভার দ্য লাস্ট 20 years বিজেপির কাছে ওই রাইট উইংয়ের ওই সাপোর্টটা হারিয়ে গিয়ে, কারণ ভারতবর্ষে দক্ষিণপন্থী সাপোর্টটা ক্রমাগত বিজেপি নিয়ে নিয়েছে, যার জন্যে এখন রাহুল গান্ধী বামপন্থী হওয়ার চেষ্টা করছেন, কারণ সবসময় ভোটটা ওইভাবে স্প্লিট করা থাকে। এইবার একটা মূল প্রশ্ন আসা যাক, যে আমাদের পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে যদি দেখি, যে তাহলে তৃণমূলকে কি বলবেন? তৃণমূল বামপন্থী না দক্ষিণপন্থী? কিছুই না, চোরপন্থী, ওদের কোনো আইডিওলজি নেই। সিপিএমকে কি বলবেন? আমি এখন যদি সিপিএমকে বামপন্থী পার্টি না বলি, আপনারা বলবেন আর এই লোকটা কী কথা বলছে। বলে আমি কিন্তু খুব গ্যারান্টি নিয়ে বলছি সিপিএম হচ্ছে দক্ষিণপন্থী পার্টি। তার কারণটা হচ্ছে যে সিপিএমও একটা পাওয়ার স্ট্রাকচারে বিশ্বাস করে, সেই পাওয়ার স্ট্রাকচারটা হচ্ছে পার্টির। আপনাদের খেয়াল থাকবে, সিপিএম যখন 34 years ক্ষমতায় ছিল, সমস্ত ক্ষমতা কুক্ষিগত ছিল পার্টি অফিসে, যেখান থেকে দীপক সরকার থেকে শুরু করে আরও সব বাহুবলীদের উত্থান হয়। কিন্তু দেখুন ব্যাপারটা কী হয়েছে, কংগ্রেসের আমলেও বাহুবলী ছিল, সিপিএমের আমলেও বাহুবলী হলো, কিন্তু বাহুবলীর অর্থাৎ পাওয়ার স্ট্রাকচারটা বদলে গেল। আপনি দক্ষিণপন্থী বনাম বামপন্থীর আলোচনাতে, এই যদি সত্যিকারে কোনো বামপন্থী হয়, বামপন্থী কিন্তু শুড বি অ্যান্টি এস্টাবলিশমেন্ট, অর্থাৎ মানুষের যে দাবি দাওয়াগুলো যেগুলো আছে সেগুলোকে নিয়ে যারা পথে নামবে মানুষের জন্য, এবং তখনকার যে পাওয়ার স্ট্রাকচার
যাদেরকে তারা চ্যালেঞ্জ করবে, সেটা কিন্তু বামপন্থীদের কাজ। আজকে পশ্চিমবঙ্গে আপনি যদি তাকিয়ে দেখেন, তিনটে মেজর প্রবলেম কি। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে শিক্ষা। কোনো বাচ্চা ছেলে শিখতেই পাচ্ছে না, স্কুলগুলো উঠে যাওয়ার মতো অবস্থা, সেখানেও সিস্টেম পুরো ধ্বংস হয়ে গেছে, রাইট। মানে এটা সিপিএমের আমলে শুরু হয়েছিল, তৃণমূল পাঠিয়ে দিয়েছে, সিপিএম মাস্টারমশাইদের মায়না দিয়েছে, কিন্তু শিক্ষা কিভাবে হবে। বাইরে আমার এখানে অ্যাকচুয়ালি আশেপাশে প্রচণ্ড এখন মানে এটা ফল সিজন, তো গাছের পাতা পড়ছে চারিদিকে, তো ন্যাচারালি আপনি প্রচুর গাছের পাতা পড়ার শব্দ শুনতে পাবেন। এই তো সমস্যা হচ্ছে কি, সিপিএম শিক্ষকদের মাইনে বাড়িয়েছিল, কিন্তু শিক্ষার কোনো কিছু ইম্প্রুভমেন্ট তারা করতে পারেনি। আচ্ছা, আর তৃণমূল এসে তো পুরোপুরি করেছে। শিক্ষার অভাবে আজকে পশ্চিমবঙ্গে স্কিল ম্যান পাওয়া অত্যন্ত মুশকিল ব্যাপার, যার জন্য এখানে কেউ যদি শিল্প বা ব্যবসা করতে যায়, ব্যবসা করাটাও কঠিন। আমি মনে করি পশ্চিমবঙ্গের মেজর প্রবলেম হচ্ছে স্কিলের প্রবলেম, এবং সেটা শিক্ষা প্রপার হয়নি বলে এসছে। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে পশ্চিমবঙ্গের চাষিদের প্রবলেম। আজকে কলা চাষি, পান চাষি থেকে শুরু করে প্রত্যেকটা চাষি সায়েন্টিফিক প্ল্যানিং করছে, যার ফলে তাদের জমিতে শুধু জল বেশি লাগছে তা নয়, খরচ বেড়ে যাচ্ছে, এবং তারপরেও তারা যখন বাজারে বিক্রি করতে আসছে ফলের দাম পাচ্ছে না। কারণ কি, মার্কেট, সাপ্লাই চেইন, স্টোরেজ যেগুলো দরকার ছিল চাষিদের অ্যাড্রেস করার জন্য, কিচ্ছু হয়নি। কিন্তু সেগুলো নিয়ে কোথাও কোনো আন্দোলন নেই। কলা চাষিদের কলা নষ্ট হয়ে যাক, পান চাষিদের পান নষ্ট হয়ে যাক, কোনো পার্টিকে আপনি একটু শব্দ করতে দেখবেন না, সবাই যে যার মতো টিভিতে মুখ দেখাচ্ছে। ঠিক আছে, এবার আপনি বলবেন যে তাহলে আমি কেন, বিজেপি তো বিরোধী দল, সেটা তো বিজেপি করা উচিত, অ্যাবসলিউটলি করা উচিত, কিন্তু আমি বিজেপি তৃণমূলকে আলাদা করি না। তো দুটো পার্টি একসময় একই ছিল, আমার পক্ষে বিশ্বাস করা খুব শক্ত যে দুটো পার্টি আলাদা। আমি সেরকম কোনো মানে আমার তো এভিডেন্স থাকা দরকার যে দুটো পার্টি আলাদা। যদি আপনি একটু গভীরে গিয়ে দেখেন, দেখবেন দুটো পার্টি লাস্ট 30 বছর ধরে একে অন্যকে সাহায্য করেছে। সুতরাং তারা দক্ষিণপন্থী দল, ঘোষিত দক্ষিণপন্থী দল, তারা পাওয়ার স্ট্রাকচারকে পছন্দ করে, তারা পাওয়ার স্ট্রাকচারটাকে রেখে দেবে। তারা পাওয়ার স্ট্রাকচারটাকে যে সরাতে চাইবে তার কোনো মানে সেরকম আশা না করাই ভালো। এবার যারা বামপন্থী নিজেদেরকে বলছে, এবার থার্ড হচ্ছে মানুষের চিকিৎসার ব্যাপারটা। পশ্চিমবঙ্গে কে ডাক্তার কে ডাকাত আপনি বুঝতে পারবেন না। আপনি নার্সিংহোমে গেলে আপনার উপর ডাক্তারি হবে না ডাকাতি হবে কেউ গ্যারান্টি দিতে পারে না, রাইট। এবং এই যে টাকাটা ডাকাতি থেকে ওঠে, ডাক্তারমূলক ডাকাতি, সে টাকাটা তো সব পার্টির থেকে সব জায়গার কাছে যায়, আমি যা শুনেছি আর কি। তো মুশকিল হচ্ছে এটার এগেনস্ট আন্দোলন কোথায়, কোনো আন্দোলন নেই। তো এবার দেখা যাচ্ছে কি যে মানুষ যেসব কারণে পশ্চিমবঙ্গে সাফার করছে, ঠিক আছে, সেই সব যে আন্দোলনগুলো হওয়া উচিত, সেই আন্দোলনগুলো হওয়া উচিত কার এগেনস্টে, পাওয়ার স্ট্রাকচার, যারা ক্ষমতা কেন্দ্রীভূত করে শিক্ষাকে ধ্বংস করছে, স্বাস্থ্যকে ধ্বংস করছে, কৃষিকে ধ্বংস করছে। এই পাওয়ার স্ট্রাকচারের বিরুদ্ধে যে আন্দোলন, সেটাকে আমরা বামপন্থা বলবো। সেই বামপন্থা পশ্চিমবঙ্গে নেই, থাকবো না, কারণ সিপিএম ওটা সবাই জানে ওটা কোনো বামপন্থা নয়, ওদের কাজ হচ্ছে শুধু মানে পার্টি অফিসে গুন্ডামো করা। দে আর অ্যাবসলিউটলি গুড ফর নাথিং, এভরিবডি নোজ দ্যাট। তো ঘটনাটা হচ্ছে এই যে সেই জন্য আমি বারবার করে বলছি, পশ্চিমবঙ্গের সবচেয়ে, এবং ভারতবর্ষের ক্ষেত্রে এটা কিছুটা সত্যি, যেখানে বামপন্থী পার্টি নেই, যেমন বিহারে ইলেকশন হচ্ছে। আমি সেদিনকে দীপঙ্কর ভট্টাচার্য, যিনি সিপিআইএমএল, যেটা বিহারে তো আবার সিপিআইএমএল এর জোর বেশি বামপন্থী পার্টিদের মধ্যে, তার একটা সুমনের সাথে আমি একটা সাক্ষাৎকার দেখছিলাম। সে গর্ব করে বলছে সে অ্যাকচুয়ালি কাদের সাথে আছে, সে লালুর ছেলের সাথে আছে, রাইট, পাসওয়ানের সাথে আছে। এরা কারা? এগুলো সব কাস্টিস্ট পার্টি, তার ইসলামিস্টদের সাথে আছে। এরা কারা? একটা ভয়ঙ্কর রকমের পুরুষতান্ত্রিক পার্টি, যাদের সাথে প্রগ্রেসিভ বামপন্থার কোনো মিল নেই। ঠিক আছে, সেটা সাপোর্ট করছে কারা? সিপিআইএমের মতো নাকি নকশালপন্থী, উগ্রপন্থী সব বামেরা সাপোর্ট করছে। মজার ব্যাপার হলো, প্রণব রায় কালকে একটা দেখাচ্ছিল ডিকোডারে যে বিহারে মহিলারা কিন্তু নীতিশকে সাপোর্ট করবে। নীতিশ আবার কারা? নীতিশ আবার দক্ষিণপন্থী বিজেপিকে সাপোর্ট করছে, অর্থাৎ মহিলারা দক্ষিণপন্থী পার্টিকে সাপোর্ট করতে বাধ্য হচ্ছে। এই হচ্ছে মানে ভারতবর্ষের বামেদের অবস্থা। তো ভারতবর্ষের বামেদের প্রথম থেকেই সমস্যা হচ্ছে এই যে তারা একটা বিদেশি আইডিওলজি নিয়ে বসে আছে। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি যেটা ইতিহাস খুঁজে দেখতে পেয়েছি, ধরুন যবে থেকে আমেরিকায় হোক বা ইংল্যান্ডে হোক, যখন এই বাম এবং ডান বিভাগটা ছিল, অর্থাৎ যাদেরকে টরিস বা উইক বলা হতো, তখনও কিন্তু একটা জিনিস ছিল যে তারা কিন্তু কোনো আইডিওলজি দিয়ে, হ্যাঁ তারা প্রগ্রেসিভ, এরা দক্ষিণপন্থী, এরা বামপন্থী, কিন্তু সবার মধ্যে একটা ব্যাপার ছিল যে দেশটার উন্নতি চাই, ইংল্যান্ডের ভালো হবে, এটা ছিল একটা কমন মেজার। আমেরিকাতেও দীর্ঘদিন ধরে ডান বামের এই এতটা ঝামেলা ছিল না, এখন যেরকম হয়েছে সবার মধ্যে একটা কমন কনসেনসাস ছিল যে কিছু করতে হবে যেটা দেশের ভালো হয়। এবার দেশের ভালো কিসে হবে সেটা নিয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু দেশের ভালো হবে এটা ছিল একটা প্রাইম কনসেপ্ট। সিপিএম বা বাংলার বামপন্থা বা ভারতের বামপন্থার সমর্থন হচ্ছে এখানে না বুদ্ধিমান লোক নেই, পড়াশোনা করা লোক নেই, খুব অঙ্ক লোকেরা আছে,
আপনি বলতে পারেন তাদের জেএনইউ ডিগ্রি আছে, কী ডিগ্রি আছে আমি জানি না। আমি তাদের মুখ থেকে যখনই কথামৃত বেরোয় আমার তো মনে হয় কোনো নিরক্ষর লোকজন যে দর্শন জানে না, ইতিহাস জানে না, সব বকবক করছে, বাস্তব জানে না, কিছু জানে না। ঠিক আছে, কারণ একটু ইতিহাস খুঁজলে আপনি দেখতে পাবেন যে পৃথিবীতে বামপন্থা কোথায় কোথায় সফল হয়েছে, কিছুটা হলেও সফল হয়েছে। সেটা হচ্ছে ল্যাটিন আমেরিকায়। ল্যাটিন আমেরিকায় কী করে সফল হলো একটা সোজা উদাহরণ দিই। অনেকগুলো অ্যাকচুয়ালি ডকুমেন্টারি আছে, আপনি দেখতে পাবেন। ইকুয়াডোরের দিকে তাকান, পৃথিবীর ওয়ান অফ দ্য স্টেট যেখানে আপনি দেখতে পাবেন যে যেখানে কি ব্যাপক পরিমাণে ফরেস্টেশন হয়েছে, এবং এই ফরেস্টেশনের ফলে লোকজনের জীবিকা তৈরি হয়েছে, নতুন জীবিকা তৈরি হয়েছে, এবং যার জন্য ইকুয়েডরের আদিবাসীরা বামপন্থীদের সাথে একাত্ম হয়ে গেছে, প্রচণ্ড খুশি। কী করেছে ওখানে বামেরা? ব্যাপক ফরেস্টেশন করেছে, ব্যাপক ফিশারিজ তৈরি করেছে, ব্যাপকভাবে লিভিং মানে প্রোডাক্টিভ কাজকর্ম করেছে, যাতে কিনা স্থানীয় লোকেদের ইনকাম বাড়ে এবং প্রকৃতিটা সেভ হয়। অর্থাৎ একই সাথে তারা প্রকৃতিকে সাস্টেনেবল করেছে, আবার তার সাথে সাথে সাধারণ লোকে যে জীবিকা অর্জন, যেটা গরিব একদম মানে আদিবাসী, তাদের ইয়ে করেছে। হ্যাঁ, এবং খুব সুন্দর সুন্দর কাজ করেছে। আমি পেরুতে গিয়েও দেখে এসেছি যে সেখানকার বামেরাও অত্যন্ত সুন্দর কাজ করেছে। তারা কিন্তু কোনো লেনিন মার্ক্সবাদী কোনো বিদেশি বাম নয়, তারা একদম খ্রিশ্চানপন্থী বাম। আবার বলছি, তারা খ্রিশ্চানপন্থী বাম, তারা একদম ধর্মীয় বাম। হ্যাঁ, আমি এই জন্যে বারবার করে বলেছিলাম, বাংলায় একজনই বামপন্থী ছিলেন, তিনি হচ্ছেন শ্রী চৈতন্যদেব। সেই সময় তিনি পাওয়ার স্ট্রাকচারকে, সেটা পুরীর পাওয়ার স্ট্রাকচার হোক, অথবা মানে তখনকার দিনে সুলতানের পাওয়ার স্ট্রাকচার হোক, বা কটওয়ালদের পাওয়ার স্ট্রাকচার হোক, একজনই দেখিয়েছিলেন যে কিভাবে জনগণকে সাথে নিয়ে প্রতিবাদ করা যায় বাঙালিদের, তিনি শ্রী চৈতন্যদেব। অর্থাৎ আমাদের কিন্তু একটা বামপন্থী মতবাদ বাংলাতেই ছিল বৈষ্ণব ধর্মের মধ্যে, কিন্তু সেগুলো সব হারিয়ে গেছে। কোনো বাঙালি রাজনীতি সেই সুযোগটা নিতে পারেনি, যেটা ল্যাটিন আমেরিকার রাজনীতিবিদরা নিতে পেরেছে।